150 বছরের পুরনো এই জলপাইগুড়ির একটা ঐতিহ্যশালী বাড়ি এবং অনেক পুরনো একটা জেনারেশন। শরণ্যা, তুমি তার 4th জেনারেশন। মহেশ চন্দ্র পাল এক সময়ের বিখ্যাত প্রথিতযশা মানুষ, তার তুমি 4th জেনারেশন। আগে তোমাকে দিয়ে জিজ্ঞেস করছি, কোনো গল্প না, তোমার সঙ্গে আমার মামা ভাগ্নির পরিচয়, তো সেই জন্যই গল্প করতে আসা। বিষয়টা হচ্ছে যে বাবা সুব্রত পাল, তার দাদু মহেশ চন্দ্র পাল, তিনি কি করতেন? তোমার এই হিস্ট্রি জানা আছে একটু মোটামুটি? হ্যাঁ। তিনি কি করতেন? তিনি হচ্ছে জলপাইগুড়ি শহরের একজন স্বনামধন্য ডিড রাইটার ছিলেন। ডিড রাইটার? আচ্ছা, মানে তাকে আমরা দলিল লেখক, যেটা দলিল লেখক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি মানে ওনার এখনো সেই যে লেগাসিটা, যেইভাবে উনি ধরো লিখতো, তো ওই জিনিসটা এখনো মানে অনেক উকিলরা ফলো করেন এবং তাদের কাছে আছে তার ধাঁচটা। হ্যাঁ, তার লেখা মানে যেগুলো আছে সেগুলো আমাদের কাছেও আছে এবং অনেকে সেই জিনিসটা ওইভাবে ফলো করেন। তো এবং এটাও বলেন যে তার মতন নাকি কেউ মানে এতটা উনি দক্ষ ছিলেন এই ব্যাপারটাতে, তো ওই মানে ওইভাবে এখনো অনেকেই পারে না, তাই জন্য ওনার জিনিসটা মানে ফলো করে। কোন সময়টা, মানে 1800 শতক তো বটে, 18th সেঞ্চুরি, সেই সময়কালটাই তো? হ্যাঁ, মানে ব্রিটিশ পিরিয়ড আমরা যেটা বলি আর কি, 1850s এর পরে। 1850s এর পরে, মানে সেপোয়া মিউটিনির পরবর্তী কাল ধরতে পারি। হ্যাঁ হ্যাঁ, একদম। এই বাড়িতেই তো এই সুব্রত পালের যে বাড়ি, মানে সুব্রত পাল যে বাড়ি, সেই বাড়িতেই উনি থাকে। এইটাই মানে বসত বাড়ি যেটা আর কি, এইটাই করেছিলেন উনি, প্রতিষ্ঠা করেছিলেন। আচ্ছা, এবার এর হচ্ছেন মহেশ চন্দ্র পাল, ডিড রাইটার অফ জলপাইগুড়ি। এবং তার মানে তার তখন পসার ভালোই ছিল। পসার ভালো ছিল। আচ্ছা, এইটা জিজ্ঞেস করি যে তুমি এই পথেই আছো, পড়াশোনা তোমার আছে, এই ডিড রাইটার হতে গেলে কি মানে এখনো যারা ডিড রাইটার আছে ল পড়তেই হবে? ল পড়তেই হবে। ল হচ্ছে একটা এলএলবি যে ডিগ্রিটা আছে, যেটা আমরা মানে বলি আমরা, যেটা আমরা কেস করব কোর্টে গিয়ে, তো সেটার একটা লাইসেন্স আমাদের নিতে হয়। তো ডিড রাইটিং এমন ব্যাপার নেই যে ল আমাকে মানে ল এর বেসিক একটা নলেজ থাকতে হবে যে এটা দিয়ে আমি লিখছি দলিলটা, কারণ ওগুলো তো লিগ্যাল ম্যাটার্সই, তো এইটুকু নলেজটা থাকতে হবে। এবার এই মহেশ চন্দ্র পালের ছেলে মেয়ে কয়জন ছিলেন? মহেশ চন্দ্র পালের 11 জন ছেলে মেয়ে ছিলেন। 11 জন ছেলে মেয়ে ছিলেন। বড় ছেলে যে সবাই এখানে থাকতো তো? সবাই প্রথমে ইনিশিয়ালি এখানেই জলপাইগুড়িতে ছিল। তার বড় ছেলে কি করতেন? উনি হচ্ছে ফার্স্ট ইনকাম ট্যাক্স লয়ার ইন জলপাইগুড়ি। ফার্স্ট ইনকাম ট্যাক্স লয়ার সুরেশ চন্দ্র পাল। এটা আমার শুনেছিলাম, কিন্তু আজকে তোমার কাছ থেকে আরো জানতে পারলাম। সুরেশ চন্দ্র পাল, ফার্স্ট ইনকাম ট্যাক্স লয়ার অফ জলপাইগুড়ি। আচ্ছা, মানে বাবার প্রফেশন থেকে তার প্রফেশনটাও আরো মানে জমিয়ে বসলেন তিনি, বলা যেতে পারে। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, আর বাদ বাকি যে ছেলে মেয়েরা, তারা মোটামুটি কোন কোন প্রফেশনে ছিলেন? তারা কেউ কেউ বিজনেসম্যান ছিলেন। আচ্ছা। আবার বাবার যে পিসিরা ছিলেন, তারা শান্তিনিকেতন থেকে পড়াশোনা করেছেন। মানে সবাই আর কি, মানে আমাদের ফ্যামিলিকে মানে ফ্যামিলিটাতে বলতে পারো যে এডুকেশনটাকে অলওয়েজ ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। মানে সবাই খুব ভালো মতন শিক্ষিতা যারা ছিলেন। আচ্ছা আচ্ছা। তাহলে শরণ্যা, এবার জেনারেশনটাকে মিলাচ্ছি। মহেশ চন্দ্র পাল, তার তোমার সুব্রতদার যে বাবা, তিনি দাদু মহেশ চন্দ্র পালের কত নম্বর সন্তান ছিলেন? একদম কনিষ্ঠ সন্তান, সব থেকে ছোট। আচ্ছা, এবার সুব্রতদার বাবা কি নাম ছিল? শচীন্দ্র চন্দ্র পাল। আচ্ছা, উনি কি করতেন? উনিও হচ্ছে ফার্স্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন জলপাইগুড়ি। শ্রীরামপুর থেকে পাস করেছিলেন। শ্রীরামপুর থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ। আচ্ছা, তারপরে উনি কোন প্রফেশনটাকে বেছে নেন? তারপর উনি প্রথমে চাকরি দিয়ে শুরু করেন, কিন্তু তারপর ওনার বাইরে মানে বিদেশে আর কি, লন্ডনে চাকরি হয়। তো ওনার মা মানে আমার মানে বাবার যিনি ঠাকুমা, তো উনি চাইছিলেন যে ছেলেমেয়েরা একটুখানি কাছেই থাকুক, যেটা হয় ন্যাচারালি, বাবা মারা চায়। তো ওই জন্য দাদু আর বাইরে যায়নি, তো এখানেই বিজনেস স্টার্ট করে। আমাদের যে চন্ডিকা অয়েল মিল আছে, এইটা দাদুর করা। তারপর আমাদের মোহিতনগরে একটা রাইস মিল ছিল, ওইটা দাদুর করা। তারপর আরো বিভিন্ন রকম বিজনেসে দাদু
ইনভলভ ছিলেন। আচ্ছা, মানে বিজনেসটাকে উনি প্রফেশনাল করে নেন। হ্যাঁ, বিজনেসটাই। বাট লন্ডনে তিনি জব পেয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার দাদুর নাম কি বললে? শচীন চন্দ্র পাল। সুব্রত দা তার কত নম্বর সন্তান? আমার বাবা হচ্ছে সবথেকে ছোট। সবথেকে ছোট? হ্যাঁ। এবার আমার পিসি আর জেঠু আছে, তিন ছেলে মেয়ে, তার মধ্যে হচ্ছে সুব্রত সবথেকে ছোট। এবার এই শচীন চন্দ্র পালের বড় ছেলে মানে তোমার জেঠু, উনি কোন প্রফেশনে গেলেন? আমার জেঠুও ল করেছে। আচ্ছা। উনিও ল করে, কোম্পানি ল নিয়ে করে, তারপর উনি হচ্ছে কোম্পানিতে চাকরি করতেন। উনি সিএস ছিলেন, কোম্পানি সেক্রেটারি আমরা যেটা বলি। তো কোম্পানি সেক্রেটারি ছিলেন। তারপর এখন তো জেঠু রিটায়ার করে গেছে। এখন উনি কোথায় আছেন? এখন জেঠু এমনি প্রাইভেট প্র্যাকটিস করে। কোথায়? আর হাইকোর্টে। কলকাতায়? হ্যাঁ, হ্যাঁ কলকাতায় থাকে, নিজে প্র্যাকটিস করে। আর জেঠু হচ্ছে জেঠু কিন্তু ডক্টরেট ইন ল, মানে উনি বই লিখেছেন, কর্পোরেট লর উপর উনি বই লিখেছেন। আচ্ছা, আর তারপর তোমার পিসি, তারপর বাবা? হ্যাঁ। এই তো না, আমার সবথেকে বড় হচ্ছে পিসি। ও, বড় পিসি, তারপরে জেঠু, তারপরে বাবা। এবার বাবা তো জেলা স্কুলের ছাত্র, প্রাক্তন কৃতি ছাত্র আমরা বলবো। তুমি একটু বলতে পারবা যে তোমার তো অসুবিধা হতে পারে, তাও তোমাকে জিজ্ঞাসা করি যে সুব্রতদার দাদা তিনি কোন স্কুলে পড়তেন? আমার জেঠু হচ্ছে কার্শিয়াং এ ভিক্টোরিয়া স্কুলে পড়তেন প্রথম থেকে। হ্যাঁ, একদম ছোট থেকে হস্টেলেই, মানে ওখানেই আর কি পড়েছে। তো ভিক্টোরিয়া স্কুলে পড়তো, তারপর ওখান থেকে পরে কলকাতায় হস্টেলে থাকতেন। হ্যাঁ, হস্টেলে থাকতেন। এখানে থাকতেন? হ্যাঁ, বাবা এখানেই থাকতো। আর পিসি কোন স্কুল? পিসি গভর্নমেন্ট গার্লস স্কুল। আচ্ছা, এবার তার বাবা মানে সুব্রতদার বাবা, তিনি কোন স্কুলে পড়তেন জানো? ফণীন্দ্রদেব, এফডিআই। আচ্ছা আচ্ছা, মানে জলপাইগুড়ির পুরনো স্কুলগুলোর সঙ্গে তোমাদের একটা পুরনো রিলেশনশিপ বলতে পারি সেই ক্ষেত্রে। এটা বিরাট বিরাট ব্যাপার একটা, আমি অবশ্যই বলবো। এবার সুব্রতদা জলপাইগুড়ি জেলা স্কুল থেকে পাস আউট হলেন, তারপরে সুব্রতদা ল নিয়ে পড়লেন। তারপরে বাবা এসি কলেজ কমার্সে পড়েছে, 11-12 পড়লেন। তারপরে বাবা মানে গ্রাজুয়েশনও ওটাতেই করেছে, কমার্সে করেছে। হ্যাঁ, তারপর ওখান থেকে কলকাতায় গিয়ে তারপর 3 বছরের ল করলেন। ক্যালকাটা ইউনিভার্সিটি, যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজ। সুব্রত ইনকাম ট্যাক্সে আছেন? হ্যাঁ, বাবা ইনকাম ট্যাক্স। মানে তাহলে বলা যেতে পারে ওই সুব্রতদার দাদুর প্রফেশন বাই হেরিটেজ সুব্রতদা মানে ওই লিগ্যাসিটাকে কন্টিনিউ করছে। এবার যেটা শরণ্যা জিজ্ঞাসা করবো, আমার শরণ্যা বলতে ডিস্টার্ব হচ্ছে, আমি তুই বলি তোমাকে। সেটা হচ্ছে যে তুমি তোমার স্কুল কোনটা ছিল? তুমি কোন স্কুল থেকে পাস আউট? আমি হোলি চাইল্ড স্কুল। 12 অবধি পড়েছো ওখানে? হ্যাঁ, 12 অবধি, একদম কেজি থেকে 12। কেজি থেকে 12 এর পর তারপর আমি এখন কলকাতায় পড়ছি, ক্যালকাটা ইউনিভার্সিটিতে, সাউথ ক্যালকাটা ল কলেজ। এখানে তুমি লাস্ট ইয়ার চলছে। হ্যাঁ, যেটা তোমাকে এতবার জিজ্ঞাসা করা হয় না যে হোয়াই ল, আইন কেন? মানে এটা কি তোমার সেই 4 পুরুষ বা 5 পুরুষ ধরে যেই একটা লেগাসি বা একটা হেরিটেজ চলছে সেটা তোমার ভালো লেগেছে, নাকি নাকি এটা নিলাম তাই? তোমার এই চয়েসটার কারণ কি? কারণ আমি যতদূর জানি তোমাকে কেউ ইম্পোজ করেনি, না পম্পাদি ইম্পোজ করেছে, না সুব্রত ইম্পোজ করেছে। না, সত্যি এই কথাটা একদমই সত্যি, কেউ আমাকে ইম্পোজ করেনি। হ্যাঁ, এটা তো একটা মানে ফ্যামিলিতে আমি যেটা ছোট থেকে দেখে আসছি, দেখে বড় হয়েছি, সেটা তো একটা ব্যাপার থাকেই। কিন্তু এরকম ব্যাপার ছিল না যে আমাকে এইটাই পারসিউ করতে হবে। আচ্ছা, তো এটা আমার হচ্ছে আমি যখন ক্লাস 10 এর পর আমি হিউম্যানিটিজ মানে আর্টস নিয়ে যখন পড়ি 11-12, তো তখন আমার পলিটিক্যাল সায়েন্সের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, যখন আমি ভালো করে পড়াশোনা করেছি আর কি পলিটিক্যাল সায়েন্সটা। তো তখন মানে কনস্টিটিউশন যখন পড়া শুরু করেছি, তো তখন কনস্টিটিউশনের প্রতি মানে তখন আমার মনে হয় যে আরেকটু যদি জানতাম, মানে আরেকটু যদি জানতে পারতাম, ওই যে একটা মানে ইনকুইজিটিভ একটা যে নেচার, ওইটাই আমি বলবো যে আমাকে হয়তো লয়ের দিকে ঠেলেছে। তখন আমার মনে হলো যে একটা প্রফেশনাল ডিগ্রি এটা করলে তো ভালোই হয়। এই মুহূর্তে তুমি কলকাতায় পড়ছো, কোন কলেজ বললে? সাউথ ক্যালকাটা ল কলেজ, গ্রাজুয়েশন করছো। হ্যাঁ। আচ্ছা, এর পরবর্তীতে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তোমার লক্ষ্যটা কি? মানে গোল থাকে সবার একটা, তুমি কি প্র্যাকটিস চলে আসবে নাকি আরো ডিগ্রির দিকে ঝাঁপাবে? না, ডিগ্রি আমি এলএলএম টা করব, এটা পরেই আমি একদম মাস্টার্স যেটা হয় ওটা কি ওখানে ব্যবস্থা আছে? তো কলকাতায় করব। আচ্ছা, কলকাতায় করব। মানে আমি আমার কলেজে একটা ব্যাপার আছে, মানে
অনার্স যারা পেয়ে যায় তাদের একটা ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায় আচ্ছা। ওই কলেজেই, বা ওই 4টে কলেজ আছে আমাদের গভর্নমেন্ট, তো ওই 4টের মধ্যে অ্যাডমিশন হয়ে যায় এলএলএম এর জন্য, আচ্ছা। আলাদা করে এন্ট্রান্স পরীক্ষা দিতে হয়। তো ওইটা আমার যেহেতু চান্স হয়ে আছে, তো আমি একবারে ওটাকে কন্টিনিউ করে মানে ডিগ্রিটা, বাবা সবসময় একটা কথা বলে যে পড়াশোনাটাকে কমপ্লিট করে নাও, তো ওইটা একবারে করে নেব, তারপরে আমি মানে এটার সাথে সাথে প্যারালালি আমি প্র্যাকটিস স্টার্ট করতে পারবো, তো প্যারালালি আমার করার ইচ্ছে আছে। এখানে একটা জিনিস জানতে চাইছি তো, সেটা হচ্ছে যে সুব্রতদা ইনকাম ট্যাক্স পথ বেছে নিল, কেউ কেউ ক্রিমিনাল, কেউ কেউ সিভিল বেছে নিচ্ছে, এই বেছে নেওয়ার সময়টা কখন? এই বেছে নেওয়ার সময়টা হচ্ছে ওটা পড়তে পড়তে, যেটা আমি পড়ছি, ধরো আমার তো এখন 5 ইয়ার্সে মানে সব সাবজেক্টই পড়তে হচ্ছে, তো এবার আমার একটা পড়ার দিক থেকে বলো, বা আমি যখন কোর্টে যাচ্ছি ইন্টার্নশিপ করতে, তখন আমি কি ধরনের কাজগুলো করছি, কোনটাতে আমার ইন্টারেস্ট হচ্ছে, মানে যেটা এখন তোমরা গ্র্যাজুয়েশনে যে সাবজেক্টগুলো পড়ছো সব আছে, সব আছে, এমবিবিএস এর মতো, এমবিবিএস এর মতো, আচ্ছা, এক্স্যাক্টলি, আচ্ছা। মানে সব তোমায় পড়তে হবে এই 5 বছরে, মানে সব ল এর উপর তোমায় একটা নলেজ, বেসিক একটা নলেজ ইনকাম দেওয়া ট্যাক্স ইনক্লুডিং অল, হ্যাঁ, কোম্পানি ল সব, এভরিথিং। তারপরে তুমি আচ্ছা মাস্টার ডিগ্রি থেকে স্পেশালাইজেশন করা যাবে? হ্যাঁ, মাস্টার ডিগ্রিটা স্পেশালাইজেশনের জন্যই, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে মাস্টার ডিগ্রি আমি যেটা নিয়ে করছি সেটা নিয়েই আমাকে প্র্যাকটিস করতে হবে, আচ্ছা, ওরকম কোনো ব্যাপার নেই। ওইটা যেমন আবার ডাক্তারিতে আলাদা হয়ে যায় এমডি, ওইটা এটা আবার একটু অন্যরকম, মানে এটা আমার বিএলএলবি যে ডিগ্রিটা হবে সেইটা হয়ে গেলেই আমি প্র্যাকটিস করতে পারবো। এবার মাস্টার্স আমি ওটা আমার একাডেমিক মানে ডিগ্রি আমি এনহ্যান্স করার জন্য ওইটা আমি করছি, তো ওইটা মানে প্র্যাকটিসে এফেক্ট করবে না। তারপরে ইচ্ছে কি আছে, মানে তুমি কলকাতা থেকে এতটা কোর্স কমপ্লিট করলে জলপাইগুড়ি শিফট হবে নাকি ওখানেই প্র্যাকটিস, বা এখানে বাবার একটা জায়গা আছে, বাবা একটা জায়গা ধরে রেখেছেন, সেটাকে কন্টিনিউ করে আরো এনলার্জ করে নিয়ে যাওয়া, সেটার টার্গেট নাকি এটা তোমার কাছ থেকে আমার ব্যক্তিগত মানে ভাগ্নির কাছ থেকে জিজ্ঞাসা করা, আর কিছুই না? সেটা তো আমার একটা ইচ্ছে আছে যে বাবার লেগাসিটাকে কন্টিনিউ করে যেটা মানে আরেকটু যাতে বেটার করা যায়, বা বাবা যেরকম ট্যাক্সেশন প্র্যাকটিস করছে, আমার আবার একটু অন্য অন্য সাবজেক্টে ইন্টারেস্ট আছে। কিরকম? যেমন আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস খুব ভালো লাগে, মানে সেটা হচ্ছে ধরো কপিরাইট, পেটেন্ট, ঠিক আছে, ট্রেডমার্ক, এই জিনিসগুলো, বা সেটার মধ্যে ধরো সাইবার ল, তারপর ইনফরমেশন টেকনোলজি ল, এইগুলো বেশ আমার ইন্টারেস্ট আছে। তো এইগুলোকেও যদি, আমাদের তো ফার্ম আছে নিজে, তুমি জানোই, তো এইগুলোকেও যদি আমি ইনক্লুড করতে পারি তো আরেকটু ব্যাপারটা ভাস্ট হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখানে জানার ইচ্ছা, যদি সুব্রততার সঙ্গে সেটা জানবো, তাও যেহেতু 4th জেনারেশন তোমাকে পেয়েছি, তোমাদের কি 5th জেনারেশন আছে? হ্যাঁ, আমার জেঠুর নাতি আছে। আচ্ছা, হ্যাঁ। এবার তারা কলকাতায়? না, ও হচ্ছে, ওরা থাকে, আমার দাদা বেসিক্যালি থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে। হ্যাঁ, দাদা হচ্ছে ইঞ্জিনিয়ার, জেপি মর্গান যে ব্যাংকটা আছে, আমেরিকান ব্যাংক আর কি, সেটার যে ইন্ডিয়াতে যে ব্রাঞ্চ আছে ব্যাঙ্গালোরে, তো সেটার ভাইস প্রেসিডেন্ট আমার দাদা। মানে মহেশচন্দ্র পাল থেকে যদি শুরু করি তাহলে 5th জেনারেশন হয়েছে। হ্যাঁ, 5th জেনারেশন। তুমি 4th জেনারেশন সেই লেগাসিটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছ। আচ্ছা, এবার একটা জিনিস জানার, সেটা হচ্ছে